কাজ শেষ করে সৌভিকদের কাছে আসতে দেখা গেল কবির জাবিনকে। ওদের দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সৌভিক, উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে ভাইয়া, তোমরা তো ফাটিয়ে দিয়েছো একেবারে, তাই না? হাসলো ওরা দুজন। নিখিলের সঙ্গে তখন পরিচয় করে দিল সৌভিক, দোস্ত এই যে আমার বড় ভাই ভাবি, এদের কথাই তো বলেছিলাম তোকে। আর ভাইয়া, এ হলো নিখিল, আমার সহকর্মী হলেও সম্পর্কটা একদম বন্ধুত্বের মতো। কবির হাত বাড়িয়ে দিল নিখিলের দিকে। কর্মবর্ধন করতে করতে বলল, পরিচয় হয়ে ভালো লাগলো আমারও। এরপর একে একে সবার সকলের সঙ্গে পরিচিত হয়ে গেল নিখিল। সৌভিকের সব ভাই বোনদের সঙ্গে দেখা হলো, কথা হলো, শুধু কথা হলো না একজনের সঙ্গে। সন্ধ্যায় সেই হৃদয় হরিণী নারী ডাগর ডাগর আখিতে যে দৃষ্টি মেলে ধরে, পান পাতার ন্যায় ছোট্ট মুখখানিতে যার সর্বদা মিষ্টতা লেপ্টে, সেই চারুলতার সাক্ষাৎ পেল না নিখিল। সারা বিয়ে বাড়ি জুড়ে এত এত মানুষের মাঝে নিখিলের চোখ দুটো শুধু তাকেই খুঁজে বেরোলো। এত এত সুন্দরী ভিড়কে উপেক্ষা করে তার মানসপটে ভেসে এলো সেই সরলা সুশ্রী চেহারা। তার বলা প্রতিটি শব্দের ঝংকার বাজতে লাগলো কানে। হৃদয়ের মাঝে জাগলো এক গোপন সুখের ব্যথা। নিজের অজান্তে গুনগুন করে উঠল সদ্য প্রেমে পিছলে পড়া দামাল ২৭-এর যুবক। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। বিয়ে শব্দটি দু অক্ষরের হলেও এটা আদৌ কোনো ছোট ব্যাপার নয়। এতে দুটো মানুষের সারা জীবনের জন্য একে অপরের করে দেওয়া হয়। সঙ্গে দুটো ভিন্ন পরিবারের মধ্যে সৃষ্টি করে দেয় নতুন সম্পর্কের, যার সূচনা বিয়ের অনুষ্ঠান থেকে। মুসলিম মতে অনুসারে বিয়ের কলেমা পড়তে আর রেজিস্ট্রি পেপারে সাইন করতে কখনো ২০ মিনিটের বেশি লাগে না। অথচ এই ছোট্ট কাজ সারবার জন্য কত যে আয়োজন মানুষ করে তার ইয়াত্তা নেই। গায়ে হলুদ, মেহেদি, কত কিছু করে বিয়ে। আবার সেই বিয়ে কি কম ঝক্কি? অন্য অন্য বিয়ের ক্ষেত্রে যা হয়, গাড়ি থেকে বর নামতে সারা বাড়ি সাড়া পড়ে যায়, বর এসেছে, বর এসেছে। তার সঙ্গে সঙ্গে উঠতি বয়সে সব ছেলেপুলেরা ভিড় জমায় গেটের কাছে। বরের পদ আটকে তারস্বরে বলে, টাকা দাও, নইলে ভেতরে যাওয়া হবে না। বরপক্ষ প্রথমে রাজি হলেও কনেপক্ষের আকাশছোঁয়া চাহিদা দেখে পিছিয়ে যেতে বাধ্য হয়। দুই পক্ষের চলে কাঁচা বাজারের সবজি কেনার মতো দর কষাকষি। পরিবেশ সরগরম হয়ে উঠে মুহূর্তে, চিৎকার চেঁচামেচি মুখরিত হয় সব কিছু। কয়েক বস্তা কথা কাটাকাটি শেষে মুরব্বি স্থানীয় কারো হস্তক্ষেপ বর ভেতরে ঢোকার অনুমতি পায়। মিষ্টি মুখে ফুলের তোড়া উপহার দিয়ে বর হেলে দুলে ঘুরে স্টেজে বসে। আত্মীয়স্বজন নিয়ে সেখানে চলে হাসি ঠাট্টার আসর। কোনো এক ফাঁকের বরের জুতা চুরি হয়ে যায়। ওই পক্ষের সব বাঁকা বাঁকা লোকেরা এসে ছেঁকে ধরে কনে পক্ষকে। জুতো চুরি নিয়ে ঘণ্টা দেড়েক বিরাট ঝগড়া হতে দেখা যায় অধিকাংশ বিয়েতে। তারপরে বরকনের খাওয়ার সময় চলে সমবয়সী নতুন মশকরা। নতুন জামাইকে কত রকমের উপায়ে যে ওরা উত্ত্যক্ত করে। টক, ঝাল, মিষ্টি মিশেলে সময়টা দারুণ উপভোগ হয়ে ওঠে। কোনো না কোনো ক্ষেত্রে বর্ণিত এই লোকরীতির দু-একটা ব্যতিক্রম দেখা যায় বটে, কিন্তু খুশির কমতি থাকে না। কোথাও এক ছটা অবধি। সবাই আনন্দ করে উল্লাসে মেতে ওঠে। চারুর বিয়েতে এসব হতে দেখেছে এবারের সবাই। বংশের ১ম মেয়ের বিয়েতে সবাই আনন্দ করছিল। গেট ধরা, জুতো চুরি থেকে শুরু করে সবটাই করেছিল ওরা সব ভাই-বোন মিলে। কিন্তু অনুর বিয়েতে এসবের কিছুই হলো না। বড়রা আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, আপ্যায়নে কিছু কমতি নেই। তবুও সেরকমভাবে জমল না অনুষ্ঠান। মূল স্টেজ থেকে বেশ দূরত্বে এসে আড্ডা সাজিয়েছে ওরা। ছোট ফুপু দেশে আসতে পারেনি বলে তার ছেলে অমিত ছাড়া এখানে প্রায় সব ভাই-বোন উপস্থিত। বরযাত্রী আসবার আগ পর্যন্ত ওরা নিজেদের মতো হৈ হুল্লোড় করছে। কিন্তু আপাতত সবাই যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। ফোন স্ক্রল করতে করতে কখনো বা দুটো কথা বলেছে। ঋতু একবার খোঁচা ২ বিচ্ছুকে দিল। "কিরে, রিংকু টিংকু, দুলাভাইয়ের জুতা চুরি করবি না?" রিংকু টিংকু বিরস বদনে বোনের দিকে তাকালো। কিছু বলল না। বড় ফুপুর ছোট মেয়ে প্রমি, ঋতুর ব্যাচমেট। জিগরি দোস্ত ওরা একে অপরের। বান্ধবীর কথায় সায় দিয়ে বলল, "তাই তো রে, বিয়ের এত ইম্পোর্টেন্ট একটা সেগমেন্ট তোরা বাদ দিয়ে দিবি? এক্কেবারে বাতিলুনু?" বলে চাপড়ে দিল টিংকুর কাঁধে। টিংকু মহাবিরক্ত হয়ে ওর হাতটা সরিয়ে নিল। "তোমার এত শখ থাকলে তুমি যাও গো, চুরি করো গো। আমাদের সাধছো কেন?" "না বাবা, দরকার নেই।" "তাহলে আমার গুতুগুতি করছো কেন?" মুখ ভার করে বসে রইল ঋতু। এ ঘটনা আশেপাশে কারো ভাবান্তর হলো না। শুধু এক প্রান্তে বসে থাকা নিখিলের এই বিষয়টা কেমন খটকা লাগলো। এটা বিয়েবাড়ি, এখানে বরপক্ষ কনেপক্ষ দুপক্ষই আছে। তাদের মধ্যে বেআই-বেআইনির সম্পর্কে মিষ্টি ঝগড়া হবে, হইচই হবে, আমোদে আহ্লাদে আনন্দ করবে। সেরকম কোনো ব্যাপার যেন চোখেই পড়ছে না। শুরুতে তাও যা গান-টান গাইছিল, নাচানাচি করছিল, এখন আর কারো তেমন আগ্রহ নেই। কেমন বিমর্ষ হয়ে বসে আসছে সবগুলো। নির্বিঘ্নে বিয়ের কাজ সম্পন্ন হলো। সে সময়েও এরা কেউ জায়গা ছেড়ে উঠল না। বর-কনের ফটোশুটের সময় ছোঁচো চেঁচিয়েছে, ডাকলেন ওদের। কারো বিশেষ কোনো ভাবাবেগ হলো না। রিতা বিরক্ত হয়ে বললেন, "তোরা এরকম শুরু করছিস কেন? ওখানে সবাই ছবি তুলছে, অনুটা ডাকছে তোদের, যেতে পারছিস না?" কাব্য ভাই ফোন স্ক্রল করছিল। সেভাবেই থেকে বলল, "আমাকে কেন ডেকো না চাচি? আমি একটা কাজ করছি।" হতাশ হয়ে থাকা কাব্যের বউ রাত্রির দিকে তাকালো রিতা। "তুমি কি
কাজ করছো? না চাচি, যাচ্ছি। দোনোমনো করতে করতে উঠে দাঁড়ালো রাত্রি। একে একে টিঙ্কু, প্রমি, বুসরা সাথে নিলেন চাচি। সৌভিক গেল না, ভিড় পছন্দ করে না বলে। জামিন ভাবি আর ঋতু খুব মনোযোগ দিয়ে কি যেন করছিল। চাচিকে পাত্তাও দিল না। ইমা মাথার ব্যথার অজুহাতে পার করে দিল। আর রিঙ্কু তো সোজাসাপটা বলে পড়ে, শোনো মা, অনু আপার ওই আলগা ঢং দেখার জন্য তুমি আমাকে ডাকবে না। ওই ঢঙ্গির সাথে ছবি তোলার কোনো শখ নেই আমার। ছেলের এই দৃঢ়তা দেখে তেড়ে এসে কান মলে দিল রিতা। বিরাট শখওয়ালা হয়েছে তুমি না? বের হও, তোমার শখ দাঁড়াও। ও মা, ছাড়ো তো। জবরদস্তি কাজে নিজের কানটাকে রিতার কাছ থেকে উদ্ধার করে নিল রিঙ্কু। তারপর আসন ছেড়ে উঠে চলে আসে নিখিলের কাছে। ওর পিছে আশ্রয় নিয়ে বলে, আমি নিখিল ভাইয়ের সাথে থাকবো, তুমি যাও তো। বিপন্ন হয়ে নিখিল ওকে বলে, তোমার মা যখন ডাকছে তখন গেলেই ভালো হতো না রিঙ্কু? না, আমি যাচ্ছি না। একগুঁয়ে উত্তর দেয় ছেলেটা। অগত্যা রিতাকে চলে যেতে হয়। বরযাত্রী খাইয়ে দাইয়ে বিদায় দিতে দিতে রাত 11:30 বাজলো। বিদায় পেলে সাধারণত খুব কান্নাকাটি হয়, এখানে ব্যতিক্রম হলো না। খুব কাঁদলো অনুলেখা। মা, চাচি, ফুপুদের গলা ধরে কাঁদলো। এতক্ষণে হাসি খুশি হয়ে রঙিন ফানুষের মতো উঠতে থাকে মেয়েটা এখন হাউমাউ করে কাঁদতে দেখে একটু খারাপ লাগলো নিখিলের। মেয়েদের চিরা তো এই নিয়ম মেনে নিয়ে চলতে হয়। নিজেদের বাড়ি ছেড়ে পরের বাড়ি গিয়ে থাকতে হয়। নিজের সারা জীবনের পরিচয় বাবা নামক বটগাছে আশ্রয় ছেড়ে নিতান্ত অল্প পরিচিত বা স্বল্প পরিচিত একটি পুরুষ, যাকে বলা হয় স্বামী, তার পরিচয় বাঁচতে হয়। এটাই নিয়ম। সব জেনে শুনে মেয়েটি এই অঝোর বৃষ্টির মতো কান্না ওর শুষ্ক মনটাকে বাষ্পীভূত করে দিল। অনু একটু ধাতস্থ হলে ওকে গাড়িতে তুলে দিয়ে এগোলো সবাই। তখন কথাটা শুনল নিখিল। কে যেন বলছে, অনু তো যাইবগা, চারু মাইয়াটা কই, বইনের বিদায়ে থাকবো না সে? ভিড়ের একপাশে দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে দুটো মহিলা কথা বলছিল। চারুর প্রসঙ্গে উঠতে প্রবল আগ্রহ নিয়ে কান খাড়া করলো নিখিল। ওদের সামনে দিয়ে যাচ্ছিল একজন মহিলা। খুব সম্ভবত মহিলাটি সৌভিকের বড় চাচি। পূর্বোক্ত মহিলাটি তার যেন হাত টেনে ধরে বলল, আপা, আপনার বড় মেয়ে কই? ছোট বইনের বিয়েতে আয়সা নেই? চারু এসেছে তো, আসবে না কেন? আসলে মেয়েটা একটু অসুস্থ, তাই। আচ্ছা, বলে পিচ করে শব্দ করে ওখানে পানির পিক ফেললেন মহিলাটা। সৌভিকের বড় চাচি ব্যস্ততা ছিলেন। মহিলা হাতছাড়া মাত্র দ্রুত পায়ে এগিয়ে গেলেন। তার মেয়ের বিদায় হচ্ছে, উনি যাবেন না? তার প্রস্থানের পর নিখিলের কানে ফের বাজলো দুটো কথা। মহিলা দুটি একে অপরের সঙ্গে বলাবলি করছে, বুঝলা রাজুর মা, চমক আপার এইসব হলো ঢং। চারু অসুস্থ না, এক্কেবারে মিছা কথা। আসলে ছেলেটার অনুষ্ঠানে এরাই আইতে দেয়নি। তথাগত রাজুর মায়ের কণ্ঠে শোনা গেল হাসির মতো ফ্যাঁস ফ্যাঁস গলায় তিনি পরিচর্যা করলেন, ঠিকই কইছো তুমি। ওই ছেলের যে অলক্ষণী ভয় পায় ছোটটার কপালে যদি পড়ে, বলে ফ্যাক ফ্যাক করে হাসলেন দুজনে। নিখিলের বিরক্ত লাগছিল কথা শুনতে। সে আশা করছিল এরা চারুলতা সম্বন্ধে ভালো কিছু বলবে। ক্ষণিক দেখায় সেই হৃদয়হরণীকে নিয়ে এমন কিছু বলবে যা শুনে তার কর্ণকুহর ধন্য করবে, প্রাণ জুড়াবে। বাকিটা রাত ওই মনোমোহিনীকে নিয়ে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে পার করবে। কিন্তু কথাবার্তার ধরনে বুঝলো এদের চরিত্র বাংলা সিরিয়ালের অতি পরিচিত সেই কুটিল মহিলাদের মতো, যাদের কাজ হলো অন্যের পিঠ পিছে বদনাম রটানো। ত্যক্ত হয়ে বেরিয়েতে চাইল এখান থেকে, কিন্তু ভিড় কাটিয়ে বেরোয় গেল না। রাজুর মায়ের বিশ্রী হাসির সাথে শুনতে পেল তাদের এতক্ষণে বেগাস আকালক্ষ্যে পাত্তা না দিলেও এই কথাটা তার ভিতরে খচখচ সৃষ্টি করলো। কথায় আছে না, অতি বড় ঘরণী পায় না ঘর, অতি বড় সুন্দরী পায় না বর। ওদের চারুলতার সেই দশা, হাহা। অরুণা মেনশনের সবাই মোটামুটি আশঙ্কায় ছিল মাহতাবকে নিয়ে। শত হোক তার ওই ছোট ভাইয়ের বিয়ে, সে না আসে পারে না। কিন্তু এসেই গেল। এখানে আছে চারুলতা, তার প্রাক্তন স্ত্রী। 2 বছর আগে ওদের সম্পর্ক শেষ হয়ে গেলেও এমন নয় যে ওরা দুজন দুজনকে পুরোপুরি ভুলে গেছে, সেটা তো সম্ভব নয়। অথচ এই উজ্জ্বল আলোকসজ্জা সজ্জিত রঙিন সাজের বাড়িটা, চমৎকার পরিবেশ, ওদের দেখা হয়ে গেল কেমন বিব্রতিকর ঘটনা সৃষ্টি হবে তা কি ভাবা যায়? সবাই তাই দুশ্চিন্তায় ভুগছিল। কেউ চাচ্ছিল না কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে, যাতে এই সুন্দর সময়টা নষ্ট হতে থাকে, থমকে যেতে পারে ওদের আনন্দ উল্লাস। কিন্তু ওদের ভাগ্যটা ভালো, কোনো অপ্রত্যাশিত কিছু ঘটল না এই যাত্রায়। বরের বড় ভাই মেহতাব এলো না বরযাত্রীর সঙ্গে, কারণ হিসেবে জানালো ছোট ভাইয়ের বিয়েতে এত আয়োজন সামলে হিমশিম খাচ্ছে মাহতাব। তাদের গোছগাছ এখনো শেষ হয়নি বিধায় সে বাড়িতেই রয়ে গেছে। আর কিছু আত্মীয় স্বজন, মাহতাবের বাবা মুনিম শেখ স্মিত হেসে এই কথা জানালেন আজমির রাজাকে। বেয়াইয়ের মুখের কথা শুনে বাইরে একটু অসন্তোষ প্রকার করল বটে। না না ভাই সাহেব, কাজটা ঠিক হয়নি। ছোট ভাইয়ের বিয়েতে আসলো না, এটা কেমন দেখায়, বলে রাগ দেখালেন খানিকক্ষণ, কিন্তু মনে মনে তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। মাহতাব ছেলেটা কাজটা ঠিকই করছেন, না আসে এতে তার মঙ্গল, আর তার বড় মেয়ের চারুরও। আর এর ফলে নিঘাত অস্বস্তির হাত থেকে বেঁচে গেলেন তিনি আর তার পরিবার। বাড়ির বড় কর্ত্রী হিসাবে বাড়ির প্রতিটি ঘরের চাবি, প্রতিটি জিনিসের সঠিক তত্ত্বাবধান করেন চমক।
তাই বাড়ির অন্য সদস্যের চেয়ে সব কিছুতে তার কর্তব্য যেন একটু বেশি। ছোট বউয়েরা যতই কাজ করুক, সাহায্য করুক, যিনি মূল তিনিই তো মূল। এই বাড়ির প্রতিটি কাজের পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ সব তার কাঁধের উপরে। আর আজ তার মেয়ের বিয়ে, সেখানে তার দায়-দায়িত্ব কি কম? বিয়ের খাবারের আয়োজন, বাবুর্চির সঙ্গে বোঝাপড়া, বেছে, বেছে খাবারের বিলি-বন্টন সব ঠিকঠাক করে গুছিয়ে চমক যখন শোবার ঘরে ঢুকছেন, রাত ১২টা পেরিয়েছে। আজমির রাজা অনেক আগেই শুয়ে পড়েছেন। এতক্ষণ বোধহয় ঘুমিয়ে গেছেন। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গা এলাতে, এলাতে তিনি মৃদু স্বরে ডাকলেন স্বামীকে, "ঘুমিয়েছ?" আশা করেনি কোনো জবাবের। তিনি তো জানেনই লোকটা ঘুমিয়েছেন। শুধু, শুধু অভ্যাসগত ডেকেছেন। পাশ ফিরে শুতে আজমির সাহেবের গলা শোনা গেল, "না, মেয়ে বিদায় দিয়েছি। আজ কি আর ঘুম আসবে বলো?" ছোট্ট একটা শ্বাস ফেলে চমক বলল, "এক মেয়েকে বিয়ে দিলাম, আরেক মেয়েকে কষ্ট দিয়ে? যে বাড়িতে বড় মেয়ের জায়গা হলো না, সেই বাড়িতে ঢাকঢোল পিটিয়ে ছোট মেয়েকে পাঠাচ্ছি? আমরা কেমন বাবা-মা?" কাজটা ঠিক হয়নি। জানি চারুর মা, কিন্তু কি করতাম? তোমার ছোট মেয়ের যে জেদ। চুপ করলেন আজমির রাজা। সন্তান স্নেহের কাছে তারা সবাই বাধা। এক সন্তানের জন্য তারা আরেক সন্তানকে কষ্ট দিতে পারেন না। চারুর দুর্ঘটনা হওয়ার পর তারা চেয়েছিল অন্য জায়গায় বিয়ে দিতে। কিন্তু মেয়ে রাজি হয়নি। জানিয়েছে মাহাতকে সে ভালোবাসে। বড় বোনের জীবনের দুর্গতির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতে পারবে না। তারপরও যদি তারা ওকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে মেয়ের ভালো মন্দ কিছু একটা করে ফেলতে দ্বিধা করবে না। এই নিয়ে বাড়িতে বহুত ঝগড়া অশান্তি হয়ে গেল। যেদিন মেয়েটা নিজের সিদ্ধান্ত থেকে নড়ে না। মার খেয়ে পর্যন্ত অটল থেকেছে নিজের কথায়। মেয়ের সঙ্গে রাগ করে দীর্ঘদিন কথা বলা বন্ধ করেছিল আজমির রাজা। কিন্তু শত হোক নিজের মেয়ে, সে যতই খারাপ হোক, অবুঝ হোক, তারা তো চায় তার খারাপ চায় না, কোনোভাবে ক্ষতি করতে পারে না। তাই বড় মেয়েকে কষ্ট দিয়ে হলেও ছোট মেয়ের ইচ্ছে তারা রেখেছেন। বিয়ে দিয়েছেন পছন্দের মানুষের সঙ্গে। ভাবনা শুধু ছিল স্ত্রী চমকের কথায়, থাক যা হবার হয়েছে। মেয়েটা যদি খুশি থাকে তো সব ঠিক। স্বামী সংসার নিয়ে সুখী হোক দোয়া করি। বাবা-মা হয়ে সন্তানের দুঃখ তো দেখতে পাই না। একে চারুর অবস্থা দেখলে আমার ভাল লাগে না। ওর কোমল মুখটা দেখলে বুক ভার হয়ে আসে। শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। তাতে অনুর যদি কিছু হয় থাক। ও নিজের মতো যেভাবেই থাক, সুখী যেন হয়। কিছুক্ষণ চুপ থেকে প্রিয়মান কণ্ঠে বলে উঠলেন আজমির রাজা, "চারুর বিয়েটা তো আমরা দেখে শুনে দিছিলাম। ছেলে দেখতে ভালো, মাইনে ভালো পায়, পরিবার বংশ সব দেখেই তো অনুশোচনায় দগ্ধ মন। আত্মজাত দুর্দশা আর্দ্র হলো মাতৃহৃদয়। এত ভালো মেয়ে আমাদের, এত নম্র। কখনো কারো মুখের উপর কথা বলে না, রাগ করে না। কি শান্তশিষ্ট থাকে মেয়েটা। সেই মেয়েটার কপালে এমন হবে কেন? ওর কপালে কি আল্লাহ আর ভালো কিছু দিতে পারল না? এত কষ্ট রাখতে হলো ওর ভাগ্যে? কোন দোষে শাস্তি পাচ্ছে মেয়েটা?" বলতে, বলতে গলা ভারী হয়ে আঁচলে মুখ চেপে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শুনশান নীরবতা, নিস্তব্ধ গভীর রাতে স্ত্রীর এই মৃদু ফোঁপানির আওয়াজ যেন বহুগুণ বৃদ্ধি পেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো আজমির রাজার কানে। এক হাতে পৌর স্ত্রীকে আগলে সান্ত্বনা বাণী উচ্চারণ করে বলল, "এটা আল্লাহর ইচ্ছে। তিনি হয়তো এই ছোট কষ্টের বিনিময়ে আমাদের চারুকে অনেক বেশি সুখী করবেন। হয়তো ওর জন্য এমন কোনো উপহার রেখেছেন, তিনি তৈরি করে রেখেছেন যাতে ওর ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। তাই যেন হয় গো, তাই যেন হয়।" কাঁদতে, কাঁদতে মেয়ের জন্য প্রার্থনা করলেন তিনি। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ছাড়তে, ছাড়তে স্ত্রী প্রার্থনায় সহযোগী হলেন আজমির আশা। গভীর রাতে তাদের এই হাহাকার মিশ্রিত মোনাজাত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কি কর্ণগোচর হলো? কেউ, কেউ জানল সন্তানের ভবিষ্যতের আশঙ্কায় কি নিদারুণ যন্ত্রণা বুকে পুষে আছেন দুটো মানুষ। সন্ধ্যায় ঘুমানো রাত কারণে রাতের খাবারটা আর খাওয়া হয়নি চারুলতার। ফলশ্রুতিতে গভীর রাতে ক্ষুধা পেয়ে গেল ওর। ১:৩০টার সময় ঘুম ভেঙে বেচারি উঠল পেটের জ্বালায়। এমন নয় যে কেউ তার খোঁজখবর রাখে না বিধায় তাকে অভুক্ত থাকতেছে, বরং সে নিজেই ঘুমোতে যাবার আগে বড় ফুপুকে বলেছে রাতে খাবে না। বড় ফুপু প্রথমে একটু বোঝানোর চেষ্টা করছে। ও যখন কিছুতেই বুঝল না, তখন খুব রাগ করছেন। ধমকি ধমকি করে বলেছেন তার মাকে সব বলে দিবে। চারুর সেসব কাজকলা দেখে ঘরে গিয়ে বিছানা আঁকড়ে ধরেছিল। প্রচণ্ড মাথা ব্যথা ছুটি দিতে একটা ব্যথানাশক ওষুধ গিলে পরে ছিল বালিশের নিচে। কিন্তু সেই স্বাদের ঘুমটা ভেঙে গেল তার এই খিদের যন্ত্রণা। আর পারা যাচ্ছে না। পেটে বালিশ চাপা দিয়ে বিছানায় মোচড়ামুচড়ি করে দাবানলের মতো ক্ষুধাকে আটকানো যাচ্ছে না। অগত্যা রাত ১:৩০টায় চারুকে উঠতে হলো। বেরোতে হলো খাবারের সন্ধানে। সিঁড়ি ভেঙে নিচে এসে ড্রয়িং স্পেসে আসতে চারুর চোখে পড়ল একগাদা ঘুমন্ত মানুষ। সোফা আর টি টেবিলে জড়িয়ে মাঝখানে বেশ বড়সড় ফাঁকা জায়গাটায় পাওয়া গেছে। সেখানে বড় তোশক বিছিয়ে শুয়ে পড়ছে কজন। সৌভিকসহ সবগুলো ব্যাচেলর কাজিনকে দেখা যাচ্ছে। কারো অবস্থা বিশেষ ভালো না। একেকজন একেকভাবে শুয়েছে। বেঘোর ঘুমের মাঝে কেউ, কেউ তোশক জড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কেউ বালিশবিহীন হয়ে হাঁ করে ঘুমাচ্ছে। কেউ নবাব সিরাজউদ্দৌলার বংশধর হয়ে হাত-পা ছড়িয়েছে। কেউ আবার পাশের জনের গায়ে উঠে পড়েছে। অন্যের পেট জড়িয়ে ধরেছে। এক ঝলক ওদের অবস্থা দেখে চোখ সরিয়ে নিল চারু। ইস! কি একটা অবস্থা! এভাবে কেউ ঘুমায়? সাবধানে ওদের পাশ কাটিয়ে এগুলো রান্নাঘরে।
মিটশেপ বা ফ্রিজ খুঁজতে হবে। যদি কিছু পাওয়া যায়। তার ক্ষুধা নিবারণের জন্য কয়েক পা এগোতে কথাগুলো কানে এলো ওর। চমক আর আজমির রাজার কথোপকথন। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর মন্দ ভাগ্য নিয়ে আহাজারি। কারো দরজার আড়ি পাতার অভ্যাস চারুলতার নেই। সে জানে কাজটা অন্তত গর্হিত অনুচিত। তবুও সে দাঁড়াতে বাধ্য হলো। সত্যি বলতে তার পা দুটো অসাড় হয়ে আসছিল। বুকটা ফেটে যাচ্ছিল অবর্ণীয় কষ্টে। নিজের হতভাগ্য নিয়ে চারু দারুণ লজ্জিত। কি উচিত ছিল না। মা-বাবার মুখে হাসি ফোটানো, তাদের একদণ্ড শাস্তির ব্যবস্থা করা, অথচ সে অপারগ হয়ে তালাকের তকমা নিয়ে ঘরে ফেরা নারী। কথাগুলো শুনতে, শুনতে কখন যে চোখের কোণে জল জমেছে টের পায়নি মেয়েটা। হুঁশ উপচে পড়িল তখন। বীভৎস হাতটা গালে ছুঁয়ে খুব সংগোপনে জল মুছল চারু। তারপর স্বস্ত পায়ে প্রস্থান করল সেখান থেকে। মুহূর্তে ভুলে গেল তার ব্যক্তিগত প্রয়োজন, ক্ষুণ্ণবৃদ্ধির কথা। এক দৌড়ে ছাদে এসে হাজির চারুলতা। মাঝরাতে ছাদে আসা যায় ওর মতো একটা মেয়ের উচিত হয়নি, এটা ভুলে গেছে এখন। সব ভুলে গিয়ে ছাদে এসেছে একটু স্বস্তির জন্য, একটু নিরিবিলি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার জন্য। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে। নিঝুম রাতে হিমশীতল সমীরণ বয়ে চলছে ক্ষণে ক্ষণে। গাছের ডালে ঝিঝি পোকা ডেকেই চলেছে একটা। এই সুন্দর মোহনীয় রাতের ফিঙ্কি ফোঁটা জ্যোৎস্নায় একটি মেয়ে একা দাঁড়িয়েছে। হু হু করে কেঁদে যাচ্ছে অপরূপ রূপবতী সেই মেয়ে। নীরব প্রকৃতির কাছে যেন নিজের দুঃখটা উজাড় করে দিচ্ছে। বেকুল হয়ে নিজের সমস্ত আক্ষেপ, আফসোস, যন্ত্রণা ব্যক্ত করছে। চোখের জল ধুয়ে ফেলছে সব বেদনা আর না বলা আজাহারি। অপমানে কাঁদতে ব্যস্ত চারুলতা হঠাৎ শুনল কার যেন কণ্ঠ। কে? কে ওখানে? ঝিঝি পোকার ডাকে নিশ্চল রাতে গম গম মনুষ্যধ্বনি কর্ণগোচর হতে চকিতে ফিরে তাকালো চারু। জলভরা ঝাপসা চোখে সিঁড়ি ঘরের উল্টো দিকে কে যেন দাঁড়িয়ে, পুরুষ দেহভাব। ওকে ঘুরে তাকাতে দেখে সে এগিয়ে ফের প্রশ্ন করল, কে? চারুলতা। আকস্মিক চাপে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। বিস্ময়ের রেশ কাটাতে লোকটার দিকে ভালো করে তাকালো। উচ্চতায় গর্ভতা বাঙালির মতো, তবে বাঙালিদের ননিযুক্ত শরীর নয়, মেধিন সুঠাম। হঠাৎ করে চাইলে যেন পুরুষালী সৌষ্ঠব্য আলাদা করে নজরে পড়ে। সেই অপরিচিত লোকটি ঠিক কে চারু চিনে উঠতে পারল না। ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে লোকটি একেবারে ওর সম্মুখে এসে দাঁড়ালো। বিহ্বল নয়নে বলে, আপনি কাঁদছেন? প্রশ্নটায় যেন চারুকে নেয়। সে নিজের মনেই করল। চারু জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিল। লোকটি সে চিনতে পেরেছে। সৌভিক ভাইয়ার বন্ধু নিখিল নওশাদ। তার জন্য পুরোপুরি অপরিচিত একজন মানুষ। এরকম কারোর সামনে নিজের ব্যক্তিগত জীবনের হতাশা, বেদনা প্রকাশ করে দেওয়ার মতো মেয়ে সে নয়। নিজের হতভাগ্যের বর্ণনা কাউকে বলে সহানুভূতি কুড়ানোর মানসিকতা আর নেই। চোখ মুছে ওর দিকে না চেয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি এত রাতে এখানে কি করছেন? ঘুমাতে যাননি কেন? সহসা কথা বলতে পারল না নিখিল। নির্বাক দৃষ্টিতে আপাদমস্তক পর্যবেক্ষণ করল জ্যোৎস্না স্নাতক চারুকে। চারিদিকে নিস্তব্ধ নিরালোকের মাঝে অতীন্দ্র দেবীর মতো রূপবতী নারীর ক্রন্দনরত মুখশ্রী অদ্ভুত রহস্যময় সৃষ্টি করছে। সেই রহস্যময়ী ভেজা চোখের দিকে অনিমেষ চেয়ে টিমে যাওয়া গলায় নিখিল শুধালো, একই প্রশ্ন তো আমিও করতে পারি। এত রাতে না ঘুমিয়ে আপনি কি করছেন? এই একা ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে? কিসের ব্যথায়? কার জন্য কাঁদছেন? কেন বেকুল হয়ে বিসর্জন দিচ্ছেন নিজের মূল্যবান অশ্রুজল? বলুন, এই প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি না? কণ্ঠে আশ্চর্য মাদকতা মিশে আছে, নিচু স্বর, অথচ প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ। বলার ভঙ্গিতে একটা দুঃখবোধ আছে। না, সে ওর জন্য নেই, নিজের জন্য বোধ করছে। অতল স্পর্শে সেই কণ্ঠে ঝংকারে বিমুগ্ধ হয় চারু। মনে হয় এত সুন্দর মায়াময় সুরে যে তার দুঃখ জানতে চাইতে পারে, নির্দ্বিধায় যেন তাকে সবটা বলে দেওয়া যায়। কিন্তু সে কি করে বলবে তার অন্তরে গভীরতম স্থানে একান্ত নিভৃতে যে ব্যথা আছে সে কথা? তুষের আগুনের মতো সে জ্বালা তার অন্তরের অচিন কোণে। সতেজে প্রত্যুত্তর করল না। না, পারেন না। আপনি এ বাড়ির মেহমান। সে মেহমান কেন না ঘুমিয়ে ছাদে পায়চারি করছে তা জানতে চাওয়া আমার কর্তব্য। কিন্তু আমার বিষয়ে আপনার প্রশ্নটা ঠিক যায় না। অধিকার থাকে না। নিখিল একটু দমে না গিয়ে বলে, অধিকার না থাক, নিতান্ত সৌজন্যের রক্ষাতে হলেও আমি কথাটা জিজ্ঞাসা করতে পারি? অন্যদিকে ফিরে চারু ওকে কিছু বলতে না দিয়ে নিখিল স্মিত হাসে। প্রশ্নটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে গেছে, বুঝতে পারছি। আসলে মাঝরাতে একটা মেয়েকে নির্জনে একাকী কাঁদতে দেখে কৌতূহলে জাগ্রত হওয়া স্বাভাবিক, তাই বলে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না। বলে এক পল তাকায় নীরব চারুর পানে। ওর মৃদু ঘাড়ে নাড়াতে ফের বলে, অনধিকার চর্চা হচ্ছে জানি, তবুও না বললে পারছি না। কান্না কোনো কষ্টের শেষ করতে পারে না। যদি পারত তবে পৃথিবীর দুঃখ বলতে কিছু থাকতো না। ধৈর্য ধরে বিপদকে হাসি মুখে জয় করুন। সৃষ্টিকর্তা আপনার পাশে থাকবে, দেখবেন দিন শেষে বিজয় সুনিশ্চিত। আমি কথা পাগল মানুষ, কথা বলতে ভালোবাসি, তাই বলে ফেললাম। নিজ গুণে ক্ষমা করবেন। আর একটা কথা মনে রাখবেন
চাঁদের মুখের কান্না মানায় না, তাকে উজ্জ্বল হাসিতে শোভা পায়। চাঁদের সঙ্গে তুলনা দেয় চমকে ওঠে চারু। নিখিলের অন্তর্ভেদী দৃষ্টির সামনে আড়াল বোধ করে। নিখিল চমৎকার হেসে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে শেষ কথাটা বলে, কষ্ট থাক আর যাই থাক, এমন হাসি মুখে গিয়ে চোখ বুজুন, বোনের বিয়েতে অনেক কাজ, না ঘুমালে চলবে? আমার হঠাৎ ঘুম ভেঙে গেছিল বলে ছাদে এসেছিলাম হাওয়া খেতে, এখন ঘুম পাচ্ছে, আসছি। নিখিল চলে যাবার পরেও সেখানে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চারু। একটা অপরিচিত লোক তাকে নিয়ে কত কি বলে গেল, অথচ সে নির্বাক নিশ্চল। পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙল চারুর। সাধারণত সে খুব ভোরে ওঠে। ফজরের আজান কানে পড়লে মাত্র তার সজাগ মস্তিষ্ক শরীরকে জানান দেয় উঠতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু আজ হঠাৎ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে বেশ দেরি করে নিদ্রাভঙ্গ হয়েছে। এর কারণ কাল রাতে সেই কান্নাকাটি না করে অন্য কিছু চারু জানে না। বাড়ি ভর্তি মেহমান। গতকালে বিয়ের মূল আয়োজন ছিল, আজ বৌভাত। এ বাড়িতে সবাই ও বাড়িতে যাবে দাওয়াতে, তারপর খেয়ে দিয়ে বাড়ির মেয়ে আর জামাইকে নিয়ে আসবে হাসি মুখে। যুগ যুগ ধরে চলে আসা তো বাঙালিয়ানা প্রথা। নিচে আসতেই চারু দেখতে পেল ইতিমধ্যে বউ ভাতে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। মেয়ের শ্বশুরবাড়ি কী কী নিয়ে যাবে তা নিয়ে ভীষণ ব্যস্ত আজমির রাজা। ক্ষণে ক্ষণে চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। চারু সপ্তপর্ণে বাবাকে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে গেল। তিন যা, দুই ননদ এবং দুজন কাজের মহিলা, বাড়ির কর্তৃস্থানীয় সবাই যেন রান্নাঘরে উপস্থিত। কেউ মাছ কুটছে, থালা বাসন ধুচ্ছে, সবজি কাটছে, এক একজনের এক এক কাজ। ঘরময় তাদের পদচারণ, কথাবার্তা, উচ্চস্বর, হাসি ঠাট্টা, কলকলি উঠছে পরিবেশ। তার উপর চুলোয় কী যেন চড়িয়েছে, তেলে স্যাঁতস্যাঁত আওয়াজ হচ্ছে। চারুকে দেখে আমিনা বলে উঠল, চারু, এই সময় তোমার ওঠার সময় ঘড়িতে দেখো কত বেলা উঠছে। পথ শোনা নাই। ফুপুর মুখে অভিমানী সুর। চারুর লজ্জায় শত নীরব করে বলে, দুঃখিত ছোট ফুপু, উঠতে একটু দেরি হয়ে গেছে। ভাইজির কথা শুনে হাসলো আমিনা। প্রশ্রয় দিয়ে বলেন, আচ্ছা মা, সমস্যা নেই। হাত মুখ ধুয়েছ, নাস্তা করবে না এখন? চারু ঘাট নাড়িয়ে সায় দিল। মেজো চাচি রুটি বেলছে। ওর দিকে প্রশ্ন ছিল, কী খাবি চারু, রুটি না পোলাও? পোলাও, কিন্তু বাসি, আর রুটি খেলে গরম গরম ভেজে দিচ্ছি। আচ্ছা দাও। মাথা নাড়ে মেয়েটা। মেজো চাচি তিনটে কাঁচা পরাটা বানিয়ে ওর মায়ের হাতে দেন। চমক সেগুলো ভাজবেন, তখনই আহসান রাজা আসতে দেখা গেল এদিকটায়। তিনি সংবাদ নিয়ে এলেন, খাবারের ঘরে এখন দ্বিতীয় ব্যাচ চলছে। তৃতীয় ব্যাচের খাবার প্রস্তুত করতে কিছু ঘাটতি হতে পারে, অতএব রান্নাবান্না দ্রুত সারতে, অতিথিদের সামনে যেন খেলো হয়ে যেতে না হয়। চমক ব্যতিব্যস্ত হয়ে কোনো মতে পরোটাগুলো ভেজে ডিম আর আলু ভাজি সহকারে মেয়ের হাতে দিলেন। চারু আর বাড়তি করে খাবার খেয়ে এক যাওয়াতে ঝাক্কি গেল না। ফুপুরদের একপাশে বসে টুল টেনে নিয়ে বসলো। বড় ফুপু জিজ্ঞাসা করলো, তোমরা খেয়েছো ফুপু? না রে, খাইনি। কখন খাবে? সকাল থেকে দৌড়োদৌড়ি। উত্তরটা শুনে বেশ অবাক হয়ে যায় চারু। সে কি, এখনো খাওয়া হয়নি তোমাদের? একজনও খাওনি? ছোট চাচি কড়াইয়ে গতদিনে বেঁচে যাওয়া মাংস গরম করতে দিয়েছেন। খুন্তি দিয়ে সেটা নাড়তে নাড়তে ওর দিকে তাকালেন। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে নিয়ে বলেন, আর খাওয়া? কাজ করে কুল পাচ্ছি না। তোর অত হিসেব নিতে হবে না, একটু ঝটপট খেয়ে নে। একজন লোক অন্তত কমুক। এতগুলো মানুষ না খাওয়া, অথচ চারু এখানে একা একা গিলবে? কিছুতেই যেন মন মানল না মেয়েটার। নরম হৃদয়ে খুব অশোভনীয় লাগছে। এক টুকরো রুটি ছিঁড়ে ভাজি লাগিয়ে বড় ফুপুর মুখে দিল। না ফুপু, হা করো। ফুপু প্রথমে মাথা নেড়ে অসম্মতি জানালো। চারুর জেদের কাছে পারল না। টুপ করে গিলে নিলেন একটা। এরপর একে একে সবাইকে একটু একটু করে খাইয়ে দিল চারু। চমকের কাছে নিতে উনি কপট রাগ দেখে বলেন, নিজের মুখে একটু দাও। এত মানুষ, এক কেউ এক্কেবারে না খেয়ে নেই। নাস্তায় চা বিস্কুট সবাই জুটছে, তুমি শুধু বাকি। সে হোক, তুমি খাও তো। হাসতে হাসতে আর এক টুকরো রুটি অংশ ঠুসে দিল মায়ের মুখে। সকাল হতে ডেকোরেটরের লোক চলে এসেছে। সাজানো প্যান্ডেল খুলছে তারা। আসাদ রাজা লনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছে, তদারকি করছেন সব কিছু। কখনো শান্ত সুরে নরম গলায় কথা বলছেন, আবার কখনো বেজায় চটে যাচ্ছেন। এই, এটা কি করছো? আহা, তোমরা কি বুঝতে পারছো না? আরে, ওটা ধরতে নিষেধ করলাম না? ক্ষণে ক্ষণে তার মুখ দিয়ে শোনা যাচ্ছে এ জাতীয় বাক্য। তার হম্বিতম্বি ওরা সবাই অস্থির। ফলে আরও বেশি ভুল হচ্ছে কাজের, আর আসাদকে সমানতালে চিৎকার করতে হচ্ছে। এক কাপ চা হাতে বাইরে বেরিয়েছে চারু। চাচাকে রাগ করতে দেখে এগিয়ে এলো এদিকে। কাপে চুমুক দিয়ে মিষ্টি করে হেসে বলে, কি হয়েছে ছোট চাচা? এত রাগ করছেন কেন? তোমার হইচই শুনে তো মনে হচ্ছে ডাকাত পড়তে পারে বাড়িতে। এত রাগ করলে চলে? ভাতিজির স্নিগ্ধ হাসিটা চোখে পড়তে একটু থামলেন আসাদ রাজা। তার বরাবরে শর্ট টেম্পার, অল্পতে রেগে একাকার। তবে আশাতার কথা হলো, বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে তিনি চেঁচামেচি করবেন না, রাগটা তেমন দেখান না। তাই আজও তার তথাকথিত হট মেজাজি ক্ষণিকের জন্য দমিয়ে রাখতে হলো। ক্ষণিক হতাশামথিত কণ্ঠে বলল, রাগ না করবো তো কী বল? এরা এক একটা যে গাধা আর গাধা, একটা কাজও করতে পারে না। উপায়ন্ত চোর। ওদের চেয়ারের সাথে সাথে আমার চেয়ারটাও নিয়ে যাচ্ছে। আবার বলে কি না ডেকোরেটের দোকান খুলছে। কত বড় জোচ্চোর বুঝছিস?
আবহাওয়া বেশ গরম, বিস্ফোরণ হতে দেরি নেই। চারু বুঝতে পেরে সাবধান হয়ে গেল। আসাদ রাজার উদ্দেশ্যে নরম গলায় বলল, সেজন্য এত চেঁচাতে হবে? তোমার যে বিপি হাই সে কথা মাথায় নেই? তুমি এক কাজ করো, এদিকে অন্য কাউকে দাও। কাব্য, কবির ভাই বা অন্য কাউকে। তুমি ওদিকে গিয়ে বিশ্রাম করো গে। ওনাকে ঠেলতে শুরু করলেন। ওর কথায় যেন গায়ে ফেলতেই দিলেন না আসাদ রাজা। খ্যাপাটে ভঙ্গিতে বললেন, আরে আমি না দেখবো তো সব সাফ হয়ে যাবে। কবির কাব্যর কথা বলছিস? তোর ওই বলদ মার্কা ভাইগুলো কিছু পারে নাকি? দেখবি ওদের চাকরির সামনে দিয়ে পুরো বাড়ি ফাঁকা করে দিয়ে গেলেও ওরা কিচ্ছু টের পাবে না। ওদের উপর ভরসা করে মারবো? বড় ভাই কত ভালোবেসে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তাই বলে? ওকে কথা শেষ করতে দিলেন না, আবারও চিৎকার করতে করতে ছুটলেন প্যান্ডেলের দিকে। ওরা স্টেজ খোলার নাম করে বাড়ির টেবিলের উপর চড়ে কেমন অসভ্যের মতো দাপাচ্ছে। গলা উঁচিয়ে তারস্বরে বলেন, আরে তোমাদের টেবিল নেই? ওটা আমাদের বাড়ির, ভাঙবে তো? চারু কিছুক্ষণ হতাশ চোখে তাকিয়ে পা বাড়ালো। সৌভিকদের এই বাড়িটা আকারে বেশ বড়, দোতলা ছিমছাম ধরনের সুন্দর বাড়ি। সামনে বিরাট লন, গার্ডেনের সাইডে গাছের সংখ্যা কম নয়। একান্নবর্তী পরিবারের জন্য আদর্শ। সৌভিকের দাদা আহাদ রাজার সঙ্গে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর উপলব্ধি করলেন নিখিল। বৃদ্ধ আহাদ রাজার চমৎকার বাসস্থান অরুণা ম্যানশন সত্যি মনোমুগ্ধকর। বাগানের ভেতরে একটি কটেজের মতো করা ছোট্ট সরভুজের আকৃতির ঘর, উপরে টিনের চালার মতো মাটির টালি বাড়ি। ভেতরে বসবার জায়গা আছে, বেতের চেয়ার সাজানো, মাঝখানে কাঠের টেবিল, দেওয়াল নির্মিত অফুরন্ত বাতাস কারখানা। পুরো বাড়ি ঘুরে এই জায়গাটা সবচেয়ে পছন্দ হলো নিখিলের। আহাদ রাজার সঙ্গে এখানেই বসলেন। একটু পরে কাজের ছেলেটা চা দিয়ে গেলেন। আহাদ রাজা বললেন, তারপর দাদুভাই বলো দেখে আমার বাড়ি তোমার কেমন লাগলো? টেবিল থেকে নিজের কাপ তুলছিল সবে, কাপে চুমুক দিয়ে হেসে জানালেন, সত্যি কি ভীষণ সুন্দর, কি পরিপাটি গোছালো বাড়ি আপনার। সবচেয়ে ভালো লাগেছে এই জায়গাটায়, এত বাতাস চারিপাশে, আমি মুগ্ধ। নিজের দরুন কর্তৃত্বের কথা শুনে কে না ভালোবাসে। সবাই তো প্রশংসায় খুঁজে, তবে নিখিল ছেলেটার কথা নিছক সৌজন্যতা রক্ষা নয়, ওর মুখের প্রশান্ত চেহারায় সেটা বলে দিচ্ছে অভিজ্ঞ আহাদ রাজাকে। তৃপ্তির হাসি হাসলেন বৃদ্ধ। এই জায়গা আসলে খুব সুন্দর। আমার নাতি নাতনিদের সবাই এই জায়গা পছন্দ করে। প্রতিদিন বিকেলে আড্ডা দেয়, হইচই করে এখানে বসে। ওরা ভালোবেসে এর নাম দিয়েছে দক্ষিণাহা। আমার বড় নাতনি চারু, ওর বেশি শখ ছিল এই নিয়ে। চারুর প্রসঙ্গ উঠতে উত্তাল হলো বুকের ভেতরটা, চনমনি উঠল সারা দেহময়। এখন বসন্ত নয়, শীতের আমেজ। তবু এই একটি নাম কর্ণকুহরে প্রবেশ করতে যেন শরীরের বসন্ত বাতাস ছুঁয়ে দিল। হৃদয়ের দোলা লাগিয়ে মনস্পটে ভাবল, সেই পবিত্র স্নিগ্ধ মুখখানা কি সুকোমল চাহিনী, সরলা বালিকের ন্যায়। অজান্তে ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো অপূর্ব। আহাদ রাজা দাম্ভিক হাসলেন। নিজের সন্তান নাতি নাতনিদের গল্প বলতে ভীষণ ভালোবাসেন। ভালোবাসেন তার সুখী পরিবারটির গল্প করতে। কল্পনায় এঁকে চলা রূপসী নারীকে দেখতে বিভোর ছিলেন নিখিল। হঠাৎ চোখ মেলে তাকাতে দেখতে পেল সেই মুখশ্রী। সিটিপথে অতীন্দ্র দেবীর আগমন ঘটল কল্প থেকে মর্তলোকে। আশেপাশে চোখ বুলাতে বুলাতে চারু আসছেন এদিক সেদিক, হাতে চায়ের কাপ, চুমুক দিচ্ছেন ক্ষণে ক্ষণে। চারুকে দেখে হাঁক ছেঁকলেন না হাত। ও চারু, এদিকে আয় তো ভাই। চট করে ফিরে থাকলেন মেয়েটা। কটেজের ভিতরে বসা দাদুকে দেখতে দেখতে প্রত্যুত্তর করলো, আসছি দাদু। নিখিল এক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার পানে। পরনের জামাটা লালচে রংটা শেডের, অন্যায় ধবধবে সাদা। ঘন কালো চুলে লম্বা বেণী থেকে আলুথালু কেশ বেরিয়ে সেই গুচ্ছ গুচ্ছ এলো কেশে এসে কপালে দুলছে। চোখের চশমাটা নাকের ডগায় নামানো, কাজ ভেদ করে দৃশ্যমান হয়েছে ফোলা ফোলা নেত্র। চোখ পড়তে নিখিলের হঠাৎ গত রাতের কথা মনে পড়ল। এতক্ষণ যেই স্মৃতিচারণ করেছিল বারবার মুগ্ধ হচ্ছিল। সেই উচ্ছ্বাসিত ভাটা পড়ল। গতকাল কন্দরত সেই বেকুল নারীর সঙ্গে আজকের দিনের আলোয় এই দেখা নারী কত ফারাক। রাতের রহস্যময়ী আর দিনের স্নিগ্ধময় মায়ায় জড়ানো। আসলে সে কেমন? কেন সে রাতে কাঁদল? তাও আবার মাঝরাতে, একা ছাদে, কোন গভীর ব্যথায়? আচ্ছা, মেয়েটা যে একা একা কাঁদে তা কি এরা কেউ জানে? জানে কি? কি ওই হাস্যোজ্জ্বল মুখের পিছনে কষ্ট? চারুর মুখের দিকে অনিমেষ চেয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হলো নিখিল। অনুর বৌভাত অনুষ্ঠানে অরুণা মেনশনের সবাই এসেছে। বাড়ির মেয়ের বৌভাত না আসলে হয়? সবাই সেজেগুজে হাসি হাসি মুখ করে চলে এসেছে। দুপুরের খাবারের দাওয়াত, তারপর নববধূকে নিয়ে নিজেদের বাড়ি যাবে তারা। বেশ কিছুক্ষণ হলো একা একা ঘুরে বেড়াচ্ছে নিখিল। এতক্ষণ সৌভিকের সঙ্গে ছিল, কিন্তু হঠাৎ যেন এসে ডাকায় ওকে রেখে চলে গেছে ছেলেটা। অগত্যা অপরিচিত বাড়িটায় একা একা ঘুরতে হচ্ছে নিখিলকে। এতে অবশ্য বিরক্তি হচ্ছে না, বরং অতি আগ্রহের সাথে সে হেঁটে বেড়াচ্ছে আর আনমনে খুঁজে বেড়াচ্ছে চারুকে। কি জানি কেন গতকাল সন্ধ্যার পর থেকে এই নামটি তার মাথা থেকে বেরোচ্ছে না। কেমন আঠার মতো লেগে আছে মাথার ভিতরে, চুম্বকের মতো আকর্ষণ করছে। তাকে নিয়ে ওর যত জল্পনা কল্পনা আয়োজন করছে। এর কারণ কি প্রেম নাকি অন্য কিছু? অনুভূতি বিশ্লেষণে অনভিজ্ঞ নিখিল নওশাদ তা জানে না। বাড়ির খুশিতে আমেজ, কত কত মানুষ, সবাই অপরিচিত।
কেউকে চেনে না নিখিল। তারপরে এই আশ্চর্যজল মুখগুলো দেখতে ভালোই লাগছে। আর মানে হাঁটতে হাঁটতে হঠাৎ রিঙ্কু টিঙ্কুর সাথে দেখা হলো ওর। ওরা দুজনে দাঁড়িয়ে আছে একগাদা মেয়ের মাঝখানে, ঠাট্টা তামাশা করছে। নিখিলকে দেখতে পেয়ে রিঙ্কু ডাকলো, নিখিল ভাইয়া এদিকে এসো, জলদি জলদি। এগিয়ে এসে ওর হাত ধরলো টিঙ্কু, এক প্রকার টেনে নিয়ে গেল। নিখিল বিপন্ন হয়ে গেল, আরে আরে হয়েছে কি, টানছো কেন? হুন মেয়ে মেয়েদের মাঝখানে ঢুকানো হলো ওকে। ও আসতেই কলকলি উঠল মেয়েরা, বিদ্রুপের সুরে বলল, নেতৃগোছের কেউ একজন, ভাইয়া ভয় পাচ্ছেন নাকি? আমরা কি খেয়ে ফেলবো? নিখিল একটু অপস্থিত হাসি দিল, খেতে পারো? বলা তো যায় না, মানুষরূপী রাক্ষসী যদি হও। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলো রিঙ্কু টিঙ্কু, সাবাস ভাইয়া, ফাটিয়ে দিয়েছো ভাইয়া, চালিয়ে যাও। মেয়েগুলো সাড়া দিল না। বাপ রে বাপ, ছেলে মানুষ এত ভয়! আমরা তো ভেবেছিলাম হৈ হৈ করে উঠলো বাকিরা। নিখিল বুঝতে বাকি রইল না কেউ তাকে এভাবে বগলদাপা করে হাজির হলো টিঙ্কু। ওকে একটু হুল্লোড় থেকে একটু দূরে নিয়ে ফিসফিস করে বলল, আমাকে এখানে এনেছো কেন টিঙ্কু? এসব কি? টিঙ্কু হড়বড় করে বলল, আরে ভাইয়া দেখছো না মেয়েগুলো কেমন তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের, কেমন ভাবটা নিচ্ছে যেন আমরা কিছুই নেই। এখন ওদেরকে দেখিয়ে দিতে হবে না কাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে তাই। ওদের সমস্যাটা বুঝলো নিখিল। দুইজন ছোট ছেলে ৭-৮টা মেয়ের সঙ্গে চাপার জোরে পারবে নাকি, তাই দল ভারী করতে ডাকা। কিন্তু নিখিল যে এসব পারে না, মেয়েদের সাথে বচপা করা ওর স্বভাব বিরুদ্ধে। মেয়েরা হয় নরম কোমল, ওদের সঙ্গে গল্প করা আরাম, তা না করে ঝগড়া। বিব্রত হয়ে বলল, ইয়ে টিঙ্কু কিছু মনে করো না, একটা কথা বলি, মেয়েদের সঙ্গে আর যাই করো ঝগড়ায় যেও না। তুমি মরে গেলে ওদের যুক্তির সাথে পারবে না। ওরা চাইলে আকাশকে মাটি, মাটিকে আকাশ বানিয়ে দিতে পারে শুধু চাপার জোরে। তাই বলছি ভাই, তুমি মেয়েদেরকে ভয় পাও। বুড়ি কুচকে তাকালো। নিখিল চটপটে বলল, না ভাই, মেয়েরা ভয় পাওয়ার জিনিস না, কিন্তু ওদের সাথে ঝগড়াটা ভয়ের। ওরা কখন কি করে বসে, পরে কি না কি হয়। তোমরা এসব সামলাও, আমি নেই। সটাক করার মতলব। টিঙ্কু অসহায় গলা বলল, নিজেদের এত ছোট ভাবলে হয় ভাইয়া? ছেলে হয়ে ছেলে মানুষকে ক্ষমতাকে মূল্যায়ন করতে পারে না। আমি আসছি, একবার এসো তুমি, দেখো আগে ওদের কি করে তুলে ধুনো করি। হাত ধরে এগোতে চাইল। নিখিল ওকে ফিরে বলল, কিছু কিছু জায়গায় ছোট ভাবার দরকার আছে। ছোট তাই বুঝবা না। এক কাজ করো, তোমাদের দলে তোমাদের বড় আপুদের এনে ঢুকাও। মেতে মেতে ঝগড়া হলে জিততে জিততে পারে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা। টিঙ্কু কিন্তু হাত ছড়ল না। বিরস মুখে বলল, আপুরা কেউ আসলে কি আর তোমায় ধরে টানাটানি করি বলো? কেন আসবে না কেন? ঋতু আপু প্রমি আপু ছবি তোলার মগ্ন, ডেকে মোড়েও আসবে না। ইমা আপু তো আরেক, সারাক্ষণ এটা ওটা নিয়ে ব্যস্ত। আমাদের কথা আসবে ভেবেছ? নিখিল হুট করে চারুর কথা মনে পড়লো। ৭-৫ না ভেবে জিজ্ঞেস করলো, চারুলতা সে আসবে না? দূর, আপা কি করে আসবে? ও তো এই বাড়িতে আসেইনি। এতক্ষণে আসল কথাটা শুনল। চারু তবে আসেনি, কিন্তু কেন শুধলো কেন? অনু তার ছোট বোন না? সঠিক কারণটা যদিও জানা, কিন্তু তবুও সেটা ওকে জানলো না টিঙ্কু। সে ছোট হলেও জানে সব কথা সবাইকে বলতে নেই। এড়িয়ে গেল কথাটা। আসলে বড় আপা একটু অসুস্থ, এত চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, তাই বাড়িতে থেকেছে। ও আচ্ছা। নিরসক্ত গলায় প্রত্যুত্তর করলো ছেলেটা। টিঙ্কু চেয়েছিল ওর পানে। চারু আসেনি শুনে কীভাবে যেন ওর চেহারাটা উজ্জ্বলা হারিয়ে গেল। সেটা ঠিকই নজরে এলো ওর। সন্দেহ মানে খটকা লাগলো বেশ। নবপরিণীত বরবধূকে নিয়ে যখন অরুণা ম্যানশনে প্রবেশ করলো আহাদ রাজা, তখন বেলা গড়িয়ে গেছে। হলুদে আলোয় রঙিয়ে তুমুল ঢাকঢোল পিটিয়ে সকালে ফিরল বাড়ি। দুদিন আগে যে মেয়েটা ছিল এ বাড়ির পরম কাছের মানুষ, হেসে খেলে বেড়াতো, সে সারা বাড়িময়, সেই মেয়েটা আজ এথায় হয়েছে আত্মীয়। সদ্য পরিণয়প্রাপ্ত অনুলেখা আজ এ বাড়ি অতিথি। সদ্য বিবাহিত দম্পতিকে প্রথমে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হলো, বরং বসবার ঘরে পুতুলের মতো সাজিয়ে রাখা হলো। আত্মীয় স্বজন অনেক ভিড়। ইতিমধ্যে অনেকে চলে যাবার তোড়জোড় শুরু করছে। বিদায় নিতে এসছে অনুলেখা থেকে। নব্য জীবনের জন্য প্রয়োজনীয় উপদেশ দিয়ে প্রাণ ভরা দোয়া দিচ্ছে। তারা এক একজনের বিদায় নিচ্ছে। অনেকক্ষণ পর এই চলছে। কিছুক্ষণ পর ওদের রেখে নাস্তা আনতে ছুটল বড়রা। সোফায় অনু হাসি মুখে বসে, কিন্তু কেমন উসখুস করছে মাহাত, যেন বসে থেকে স্বস্তি পাচ্ছে না, ক্রমাগত এদিক সেদিক চাপাচ্ছে। অনু চাপা গলায় শুধল, হয়েছে কি তোমার, এদিক ওদিক তাকাচ্ছ কেন, কাউকে খুঁজছো? মাহাত অন্যদিকে তাকিয়ে বলল, আচ্ছা চারুভাবিকে দেখছি না, কাল বিয়ের আসরেও তো ওনাকে দেখলাম না, আমাদের বাড়িও যায়নি বোধহয়। চারুর নাম শুনে ভুরু কুচকে এলো অনুরতা। ত্যক্ত গলা বলল, যাবে কি করে, যাওয়ার মুখ থাকলে তো। মাহাত কেমন করে যেন তাকালো, অবাকের সুরে বলল, এভাবে বলছো কেন? ইটস ওয়াজ অ্যান এম্বারেসিং সিচুয়েশন ফর বোথ অফ দেম, ভাইয়ের জন্য আর ভাবির জন্য। কিন্তু আমার কথা হলো, এ বাড়িতে তার দেখা নেই কেন? উনি কি এই বিয়েতে খুশি হননি? যাও যাও, ওর খুশি অখুশির দাম দিচ্ছে কে? মাহি তাড়ানো ভঙ্গিতে করল অনু। বোনের সম্পর্কে ওর এহেন উদাসীন মন্তব্য মাহাতকে ভাবিয়ে তুলল। বরাবরই দেখছে অনু এ ব্যাপারে একটু কেমন। সন্দিহান হয়ে জানতে চাইল, তার মানে চারুভাবে এই বিয়েতে নাখোশ? তাই উনি নেই? অনু বিপক্ষে বলে, কি মুসিবত, মাহাত কেন বারবার চারুকে টানছে? ওদের মধ্যে তাকে আনার কি প্রয়োজন? অগত্যা বলল, ও বাড়িতেই আছে আর খুশি হয়েছে। বিয়েতে ছিল, তুমি হয়তো দেখনি, আর এখন
খুব বিরক্ত হলো এবার। তুমি তো মাত্র বললে, আমি মাত্র এলাম। তা কি করে বলবো ও কোথায়? অন্যদিকে তাকালো। মাহাদের এই জাতীয় কথাবার্তা তার পছন্দ নয়, একদম না। মাহাত কিন্তু দমে গেল না। স্ত্রীর কোমল হাত দুটি শক্ত করে ধরল। অনুকে ফেরানো নিজের দিকে। রমণী বলল, শোনো অনু, কখনো কাউকে কষ্ট দেবে না। যদি ভুল করে দিয়ে ফেলো, তবে মাপ চেয়ে নিবে। কাউকে কষ্ট দিয়ে কিন্তু কখনো পার পাওয়া যায় না। সেই কষ্ট কোনো না কোনোভাবেই ঠিক ফিরে আসে নিজের দিকে। অনু বুঝেও না বোঝার ভান করলো। এসব বলছো কেন? আমি কাকে কষ্ট দিলাম? কষ্ট দেওয়ানি তো কী হয়েছে? কিন্তু তবুও বললাম, আমাদের এই বিয়েটা অনেকেই পছন্দ করেনি অনু। ভাইয়া ভাবির গল্পের বিচ্ছেদটা না থাকলে হয়তো এমন হতো না। কিন্তু কি আর করা, আমি চাই না এ নিয়ে তোমার কারো সঙ্গে মনোমালিন্য থাকুক। যদি থেকে থাকে তবে তুমি সেটা ঠিক করে নিবে, ঠিক আছে? ওর দুগালে হাত রেখে কথাগুলো বলল মাহাত। কথাগুলো ভালো না লাগলেও স্বামীর মন রক্ষার্থে মাথার ঘাড় নাড়িয়ে সায় দিল অনু। খুশি হয়ে তার কপালে উষ্ণ চুম্বন পরশ বুলিয়ে দিল মাহাত। সে চায় তার নতুন জীবনে কোনো দুঃখ আসুক, কারো হতাশা হাহাকার লাগুক, সে চায় সুখী হতে, ভীষণ রকমের সুখী। রাতে খাবার শেষে সবে সবে ঘরে ঢুকছে সৌভিক। এসে দেখলো সৌভিক ইতিমধ্যে মশারি খাটিয়ে প্রস্তুত করে ফেলছে শয্যা। কাঁথা টাথা খুলে গায়ে পেঁচানো শেষ। নিখিল হাসছে। ৯টা বাজতে ঘুম নেই। বাজে কিনা কে জানে। দেখ তো ঘড়ির দিকে, ৯টা ৪৩ বাজে। একটু পর 10টা বাজবে। দেওয়াল ঘড়ির দিকে ইশারা করলো। ওর দৃষ্টি মিলিয়ে নিখিল চাইলো ওর দিকে, অতঃপর হাসলো খানিক। তা না হয় বাজলো, কিন্তু তারপর 10টায় ঘুমিয়ে যাবি, এটা কেন বললি? লোকে শুনলে কি বলবে? লোকের কথায় আমার কি? ওরা কি জানে 2 দিন ধরে ঘুম হয় না আমার? ছোট্ট বোনের বিয়ে দিচ্ছি, ঝাক্কি কত কত জানে। ঠোঁট বাঁকালো সৌভিক। নিখিল হাসলো আবারও। ও বাবা, খুব পরিশ্রম গেছে তাই না? কাজ করে তো একদম উল্টে দিয়েছে তুমি, দেখলাম না? হ্যাঁ, দেখলি তো। তারপর মাথা চুলকে বলল, কথা বাদ দে, ঘুমোতে আয়। চটপট শুয়ে একটা লম্বা ঘুম দিল। নিখিল এলো ঠিকই, কিন্তু শুয়ে পড়ল না। আধা শোয়া হয়ে বসল। বন্ধুকে প্রস্তাব দিল, এত তাড়াতাড়ি ঘুমাতে ভাল লাগছে না, চল গল্প করি। সৌভিক বিরক্ত হয়ে এলো। গল্প করবি? তোর বউ বাচ্চার বিয়ে করছিস তুই? নিখিল কপট লাজুকতা মুড়িয়ে নিল। করিনি, কিন্তু কতক্ষণ। আচ্ছা, নড়ে চড়ে বসলো সৌভিক। এবার কথার বিষয় খুঁজে পেয়েছে। বিছানা থেকে বালিশটা তুলে কোলে রাখলো। বন্ধুর দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ ঘুরে নাচলো। তার মানে মেয়ে তোর পছন্দ হয়েছে? বলেই ঠেলা মারল। কোনোমতে মাথা নেড়ে সায় দিতে উত্তেজনায় লাফিয়ে উঠল। আমি জানতাম, জানতাম তোর একটা খিচুড়ি পাকাচ্ছে। তোর ফেস দেখে আমি টের পেয়েছিলাম। তা বলো, কে ওই ছম্মাক ছিল? কি দেখে পাগল হইলি মাম্মা? শেষের কথায় দুষ্টুমি সে। ঠোঁট কামড়ে হাসতে থাকে সৌভিক। বন্ধুর মনের গোপন দুয়ারে খুলে গুপ্ত কথা বের করাটা কোনো মহান কীর্তি। ওর মনোভাব বুঝতে পেরে নিখিল বিব্রত হলো। কথাটা কীভাবে ভেবে বলবে না। এভাবে বলিস না, মেয়েটা খুব ভালো, তুই চিনবি। চিনবো? ওরে বাপ রে বাপ! কোনখানে দাও মারলি ভাই? কে এই মেয়ে? নিখিল দুসঙ্গ সময় নেই উত্তর দিতে। তার টিমে যাওয়ার গলায় বলে, চারু। আশেপাশে কোথাও বিস্ফোরণ ঘটল। হতভম্ব সৌভিক ছাড়ছে স্বরে বলে, কি? বিস্ময়ে হা হয়ে গেল ওর মুখ। চোখ দুটি এত বড় করে তাকালো যে মনে হতে লাগলো কিছুক্ষণের মধ্যে কোটর থেকে ঠিকরে বেরোবে তারা। চলবে চারুলতা, সরি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় 2য় পর্ব।